আসসালামাইকুম সবাইকে। তো আজকে আমরা ওমা ইনস্টিটিউটের পক্ষ থেকে যে ফ্রি ক্লাস চলতেছে তার এই ধারাবাহিকতায় কেমিস্ট্রির লেকচার 4-এ তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা 3টা টপিক পড়ব। গত ক্লাসে আমরা মনে হয় ব্যাপন হার পড়ছিলাম হয়তো, তাই না? ব্যাপন হারে আমরা কি জানছিলাম? ব্যাপন হারে আমরা জানছিলাম কি একটা পদার্থ কতটুক দূরত্ব কত দ্রুত ব্যাপরিত হয় অথবা ব্যাপিত হয়, কত সময়ে হয়, এগুলো আমরা জানছিলাম। কালকে আমরা নিঃসরণের একটা টপিক জানছিলাম। নিঃসরণে বেলুনের একটা উদাহরণ জানাইছি তোমাদেরকে। নিঃসরণের আরেকটা উদাহরণ আছে, তোমাদেরকে যদি বলি নিঃসরণের ওই উদাহরণটা একটু বেশি ইম্পর্টেন্ট। চলো নিঃসরণের জাস্ট কিছুক্ষণ 2-3 মিনিট নিঃসরণ নিয়ে আলোচনা করবো, তারপর মেন টপিকে চলে যাব। নিঃসরণ, তোমাদের গত ক্লাসে আমরা নিঃসরণ বলছিলাম চাপের প্রভাব থাকবে। অবশ্যই চাপের প্রভাব থাকবে। কি হবে? উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ধাবিত হবে। তো এর কি একটা সরু ছিদ্রপথ লাগবে, তাই না? একটা সরু ছিদ্রপথ লাগবে। তো আমরা কি সিলিন্ডার ব্যবহার করি মাঝে মধ্যে, ঘরেও রান্নার কাজে সিলিন্ডার ব্যবহার করি, অথবা সিএনজিতে বিভিন্ন কি গ্যাস ব্যবহার করি না? এখন সিএনজি এক ধরনের নিঃসরিত পদার্থ। মানে ওখানে তুমি যদি সিএনজি অথবা সিলিন্ডারের গ্যাস যদি ফুটা করে দাও, সেখানে বাতাস বেরোবে। এই বাতাসটাই নিঃসরণ। এই প্রক্রিয়াটাই নিঃসরণ। এখন সিএনজি ফুল ফর্ম তোমাদেরকে জানতে হবে। এটা ইয়াতে আসবে, এমসিকিউতে আসবে। এমসিকিউতে যদি আসে তো সিএনজি ফুল ফর্ম compressed natural gas. Natural gas এটা সিএনজি এর ফুল ফর্ম। এখন সিএনজিতে কি থাকে? সিএনজিতে যে মিথেন গ্যাস থাকে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কি বলতে হবে, একটা এমসিকিউ। মিথেন গ্যাস এটা। আর এই জিনিসটা কি, এটা একটা মিথেন গ্যাসের সংকেত। মিথেন গ্যাসের সংকেতটা অনেক ইম্পর্টেন্ট। এটা এমসিকিউতে অবশ্যই আসবে। তোমাদের ড্যাশ পরীক্ষা আসতে পারে, অর্ধবার্ষিক আসতে পারে, বার্ষিক অথবা বিভিন্ন কোচিংয়ের এক্সামেও আসতে পারে। এটা মিথেন গ্যাস। ঠিকই, মিথেন গ্যাস। ঠিকই, সিএনজি মানে ওই গাড়িতে ব্যবহৃত এই সিএনজিটা, গ্যাসটা। তো এটা এক ধরনের কি নিঃসরিত পদার্থ। এবার আসি বাসা বাড়িতে যে সিলিন্ডার ব্যবহার করা হয়, সেখানে কি গ্যাস ইউজ করা হয়? এটাও এক ধরনের নিঃসরিত পদার্থ, এলপিজি গ্যাস। এলপিজি গ্যাস এলপিজি গ্যাস তোমরা আশা করি এই নোটগুলো লিখে রাখবা খাতায়। এগুলো অনেক ইম্পর্টেন্ট। পরীক্ষার আগের দিন জাস্ট চোখ বুলে যাবা। এবার আসি এলপিজি। এলপিজি আমরা বাসা বাড়িতে ইউজ করি। বাসা বাড়িতে আমরা বিভিন্ন রান্নার কাজে ইউজ করি। সো এলপিজি ফুল ফর্ম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর এই গ্যাসে কি থাকে? মিথেন গ্যাসের মতো এই গ্যাসে 2টা গ্যাস থাকে, যেগুলো তোমরা ইয়াতে পাবা অধ্যায় 11-তে, এই জৈব যৌগ 11-তে এই যে অধ্যায়টা আছে সেখানে পাবা প্রোপেন আর বিউটেন। জাস্ট এই 2টা জাস্ট মনে রাখবা, যে পরে এগুলোর ব্যাখ্যা অধ্যায় 11-তে পাবা। প্রোপেন ও বিউটেন গ্যাস। এই সংকেতটা আপাতত দিচ্ছি না, কারণ এটা একটু জটিল সংকেত যেহেতু এটা 11-তে পাবা, অধ্যায় 11-তে। তো এলপিজি মানে কি? এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর এর মধ্যে কি গ্যাস থাকে? প্রোপেন আর বিউটেন গ্যাস। এগুলো এক ধরনের নিঃসরিত পদার্থ, যেগুলো আমরা এলপিজি বাসায় ইউজ করি। আর সিএনজি যে কি আমরা বিভিন্ন যানবাহনে ইউজ করি, বিভিন্ন অটো রিক্সাতে ইউজ করি।
এবার আসো নিঃসরণের তো কয়েকটা উদাহরণ দেখলাম, এবার আসো মেইন কাজ। এবার আজকে আমরা হচ্ছে পড়াবো লেখচিত্র। লেখচিত্রটা কি সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক অধ্যায় 2-এ বলতে গেলে। সিকিউ যদি আসে এখান থেকে, যদি সিকিউ মোটামুটি এখান থেকে তেমন আসে না, আসে হচ্ছে এমসিকিউ অথবা বিভিন্ন শর্ট কোয়েশ্চেন। যদি কম্বাইন যদি প্রশ্ন করে তাহলে শর্ট কোয়েশ্চেন আসবে, আর এমসিকিউ বেশি আসবে। সে এমসিকিউ করতে বেশি আসবে ব্যাপন হার। ব্যাপন একটা টার্ম আছে যেখানে ব্যাপন হার নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়েছে, অথবা ওই একটা ব্যাপন হারের পরীক্ষা আছে না, ওইটা আসবে। ওইখান থেকে আসবে যে কে বেশি ব্যবহৃত হচ্ছে, কে তাড়াতাড়ি ব্যবহৃত হচ্ছে, কার আণবিক ভর বেশি, এ ধরনের কিছু এমসিকিউ আসবে। তো সেকেন্ডলি ইম্পর্টেন্ট যদি হয় তাহলে কি, তাহলে হচ্ছে সিকিউতে লেখচিত্রটা আসবে। লেখচিত্রটা কিসের? গলনের লেখচিত্র। গলনটা কি গত ক্লাসে পড়ালাম, কোনো একটা যদি কঠিন পদার্থকে তরলে পরিণত করি সে প্রক্রিয়াটাকে কি গলন বলে। আর এই প্রক্রিয়াটাই একটা লেখচিত্রের মাধ্যমে তোমাদের বইয়ে উপস্থাপন করানো হয়েছে। আজকে আমরা এটাই পড়ব। আচ্ছা ধরো এটা একটা বরফ। এটা একটা বরফ, আর এর তাপমাত্রা কত এখন? কারেন্টলি এখন তাপমাত্রা হচ্ছে -40°C। এবার এখানে তাপ দিলাম, কিছু আমরা তাপ দিলাম যা একে গলিয়ে দিবে, এর গলন প্রক্রিয়াটাকে শুরু করবে। ধরো এটা একটা, এখানে বরফটা রাখলাম, ধরো তাপ দিলাম, সোজা গিয়ে এখন কি হবে? 0°C তাপমাত্রায়, মানে তাপমাত্রাটা বাড়তে থাকবে। বাড়তে কি হবে? 0°C পৌঁছে যাবে। এই প্রক্রিয়া আপাতত এখানে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকতেছে। বাড়তে কি করবে? এখানে 0°C পড়ে। 0°C কি? গলনাঙ্ক না? গলনাঙ্ক, বরফের গলনাঙ্ক মানে কি? যে তাপমাত্রায় হচ্ছে বরফটা পানিতে পরিণত হবে, অথবা যে তাপমাত্রায় কঠিন পদার্থ কি তরলে পরিণত হবে, ওই তাপমাত্রাকে কি বলে? গলনাঙ্ক। তো এবার আসি, 0°C হচ্ছে বরফের গলনাঙ্ক। তাহলে এখানে এই জন্য 0°C আমি একটু উজ্জ্বল করে দিলাম। অন্য পদার্থ হলে অন্য পদার্থের গলনাঙ্ক দেওয়া থাকবে, তোমাদেরকে জাস্ট ব্যাখ্যা করতে বলবে এখানে কি হয়েছে লেখচিত্রতে, এই লাইনটা কিসের, এই লাইনটা কিসের, এই লাইনটা কিসের। তো এখানে -40°C থেকে যখন উন্নীত হয়ে 0°C যাবে, তখন জাস্ট তাপমাত্রাটা বৃদ্ধি পাবে, এর অবস্থা বৃদ্ধি পাবে না। জাস্ট এই জিনিসটাই তোমাদের বইতে একটু এলোমেলো করে পেঁচানোভাবে লেখা হয়েছে। এবার যদি আসি 0°C, এখানে কি হয়েছে? -40° থেকে 0° বরফ পরিণত হয়েছে। বরফ জাস্ট তাপমাত্রাটা পরিণত হয়েছে, এখন কি হবে? অবস্থা পরিণত হবে। তো এই পয়েন্টটা কিসের? এ বিন্দুটা কিসের? এ বিন্দুটা তোমরা বলতে পারবো 0°C তাপমাত্রায় বরফ। ঠিক আছে, এ বিন্দুটা হচ্ছে 0°C তাপমাত্রায় বরফ। এবার তাহলে বিটা কি? আর এই লাইনটা কিসের? মাথায় আসতে পারে এই লাইনটা কিসের? এটা তো বুঝলাম যে এখানে তাপমাত্রা বৃদ্ধি পাইলো ওয়াই অক্ষ বরাবর -40 থেকে 0°। এখন এই লাইনটা হচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধি পাইছে, তো এই লাইনটা কিসের? এখানে তো এক্স অক্ষ বরাবর গেল। এই এক্স অক্ষ বরাবর যেটা গেছে সেটা হচ্ছে 0°C বরফকে পানিতে পরিণত করবে। তোমাদের মাথায় এটা রাখতে হবে, 0°C গিয়ে সাথে সাথে পরিণত হবে না, আস্তে ধীরে এই লাইনটা যতটুকু গেছে বি বিন্দুতে পৌঁছানোর সাথে সাথে সেটা পানিতে পরিণত যাবে। এর আগ মুহূর্ত পর্যন্ত কি বরফই থেকে যাবে এই বিন্দুতে। তাহলে কি? এই বিন্দুতে তাহলে 0°C তাপমাত্রায় বরফে পরিণত হবে। এরপর বি বিন্দুতে কি হবে? 0°C তাপমাত্রায় পানি। তো এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? গলন প্রক্রিয়া না? গলন প্রক্রিয়া অবশ্যই। তাহলে এটার নাম আমরা, এই রেখাটার নাম আমরা দিতে পারি বরফের গলন রেখা। অথবা এর নাম দিতে পারি গলনাঙ্ক রেখা। গলনাঙ্ক রেখা।
এবার 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত হয়ে গেল, তারপর এখানে আবার উঠে গেছে। এই উঠানো হচ্ছে যে তুমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আরও তাপ দিলা, আরও তাপ দিছে, এখন কি হবে, পানি অবশ্যই বাষ্পীভূত হবে অথবা জলীয় বাষ্পে পরিণত হবে। এবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে এখন যদি আরও তাপ দিই, তাহলে এই আমি লাইনটা কি বললাম, এখানে জাস্ট তাপমাত্রা বৃদ্ধি হবে, এই লাইনটাতে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি হবে। এখানে জাস্ট পয়েন্ট আকারে লিখে রাখি তাহলে, চলো। ওয়াই অক্ষ বরাবর যে রেখা, তা শুধুমাত্র কি হবে, তাপমাত্রার পরিবর্তন হবে, তাপের পরিবর্তন হবে না, অথবা অবস্থার কোনো পরিবর্তন হবে না। এবার ওয়াই, এখন এক্স অক্ষ বরাবর যেটা গেল, এক্স অক্ষ বরাবর যে রেখা, এটা কি এক্স অক্ষ না, এটা ওয়াই অক্ষ, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এক্স অক্ষ বরাবর যে রেখা, তা পদার্থের অবস্থার পরিবর্তন করবে। এই দুইটা লাইন মাথায় রাখবো, অবস্থার পরিবর্তন করে। তো এখন বরফটা কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হয়েছে। এবার আরও তাপ দিলাম, এবার আরও তাপ দিয়ে 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম। 100 ডিগ্রি সেলসিয়াসটা কি, গত ক্লাসে আমি বলেছিলাম যে স্ফুটনাঙ্ক, একটা স্ফুটনাঙ্ক টার্ম ছিল, যেখানে আমরা বলছিলাম কোনো তরল পদার্থকে অথবা পানিকে যদি যে তাপমাত্রায় তাপ দিব, সে তাপমাত্রায় যদি পানিটা বাষ্পীভূত হয়, ওই তাপমাত্রাটা কি বলবো, স্ফুটনাঙ্ক। তো আর স্ফুটন মানে কি, যে তাপে হচ্ছে আমরা কি তরলকে বাষ্পীভূত করব, এখানে স্ফুটন প্রক্রিয়াটাই হয়েছে। তো প্রথমে এখানে কি, এখানে হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হবে, আগে তাপমাত্রা তারপর পদার্থের অবস্থা, আগে তাপমাত্রা তারপর পদার্থের অবস্থা, আগে তাপমাত্রা তারপর পদার্থের অবস্থা। তো এখানে কি তাপমাত্রা পরিবর্তন হবে কত ডিগ্রি সেলসিয়াসে, 100 ডিগ্রি সেলসিয়াস। এবার এই সি বিন্দুতে আমরা এ বি দেখলাম যে এটা হচ্ছে বরফের গলনাঙ্ক রেখা, গলন রেখা। এবার সি বিন্দুটা কি, সি বিন্দুটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। আগে কি হবে, তাপমাত্রা পরিবর্তন হবে, তাই 0 থেকে ডাইরেক্ট 100 ডিগ্রি সেলসিয়াস পানি। এবার এটা আসলাম, এই রেখাটা কি, তাহলে এখন তোমরা নিজেই বলতে পারবা এটা হচ্ছে কি, স্ফুটনাঙ্ক রেখা। কিসের স্ফুটনাঙ্ক, পানির স্ফুটনাঙ্ক, পানির স্ফুটনাঙ্ক রেখা অথবা স্ফুটন রেখা। তো স্ফুটন হয়ে কি হবে, 100 ডিগ্রি সেলসিয়াস পানি বাষ্পে পরিণত হবে, কয় ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত হবে। তো এই ডি বিন্দুটা কি, এই ডি বিন্দুটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্প। তো কি ডি বিন্দুটা হচ্ছে কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলীয় বাষ্প। আচ্ছা, এবার এখানে এ বি আর সিডির পরিচয়টা দিয়ে রাখি। এবি কি, এবি হচ্ছে বরফের গলন রেখা, বরফের গলন রেখা, গলন রেখা। সিডি কি, সিডি হচ্ছে পানির স্ফুটন রেখা, পানির স্ফুটন রেখা। জাস্ট এই দুইটা মাথায় রাখতে পারলে তোমরা এই জিনিসটা আনসার দিতে পারবে। এখন ডি বিন্দু, এখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলীয় বাষ্পকে যদি আরও তাপ দিই,
আরও এর এখন জাস্ট তাপমাত্রায় বৃদ্ধি পাবে, এর আর কোনো অবস্থা নেই, যেহেতু পদার্থের অবস্থাই তিনটা, এরপর আর কোনো অবস্থাই নেই, সেহেতু এটা এখন 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী হবে, বাষ্পে পরিণত হতে থাকবে। যতক্ষণ তুমি তাপ দিতে থাকবে খালি তাপমাত্রা বাড়তে থাকবে, এর অবস্থা পরিবর্তন হবে, জাস্ট তাপ বাড়তে থাকবে, তাপমাত্রা বাড়তে থাকতে হবে, তাপমাত্রা বাড়তে থাকবে। এই তো, তাহলে আমরা কি দেখছিলাম, -40 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রিতে পরিণত হয়েছে, কি হয়েছে, গলিত হয়েছে, গলন হয়েছে না, এই তাপমাত্রা পরিবর্তন হয়েছে। এ বিন্দুতে গিয়ে বি বিন্দুতে কি হয়েছে, গলিত হয়ে পানিতে পরিণত হয়েছে। এবার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম, এর তাপমাত্রা বৃদ্ধি করলাম। তো এবার কি হবে, এখান থেকে পদার্থের অবস্থা পরিবর্তন হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি করার পর এর পদার্থের অবস্থা পরিবর্তন হয়েছে, সেটা সি থেকে ডিতে গিয়ে জলীয় বাষ্পে পরিণত হয়েছে। এবার ডিকে যদি আরও তাপ দিলে সেটা জলীয় বাষ্পেই থেকে যাবে, শুধু জাস্ট তাপমাত্রা বাড়তে বাড়তে যতক্ষণ তাপ দিতে থাকবে তাপমাত্রা বাড়তেই থাকবে। মূলত এই গলনের লেখচিত্র, এটা হচ্ছে গলনের লেখচিত্র। ওকে, এখানে যেহেতু জায়গা না, আমি এক সাইডে লিখতেছি বরফ গলনের লেখচিত্র, বরফ গলনের লেখচিত্র। এখন তো যা সেটা বরফ গলনের লেখচিত্র দিলাম, এখন তোমাদেরকে যদি এর উল্টাটা দিতে বলে, ধরো আর বললো যে স্ফুটনে, অথবা বললো যে কি বলতাম, ধরো তুমি জলীয় বাষ্পকে পানিতে পরিণত করতেছো, আবার পানিকে বরফে, এর যদি একটা লেখচিত্র বলে, তোমরা সিম্পলি কি করবা, প্রথমে হচ্ছে, আচ্ছা এটা একটু করি, তোমরা আশা করি এগুলো লিখে রাখছো। এবার ধরো তোমাদেরকে আবার বললো এর জলীয় বাষ্পকে পানিতে পরিণত করতে অথবা বরফে পরিণত করতে, তো তোমরা কি করবা, এখানে এরকম একটা লেখচিত্র দিবে, এরকম একটা দিবে, তারপর এই তো এর উল্টা ভার্সনটা আর কি, তুমি এই 100 যখনটা উপরে চলে গেছে, জলীয় বাষ্প 140 ডিগ্রি সেলসিয়াসে চলে গেল, তখন সেটা তোমরা কি করবা, তোমাদেরকে প্রশ্নে এ ধরনের একটা লেখচিত্র দিবে, বলবে যে এটা ব্যাখ্যা করো। তো তোমরা এখন কি করবা, জাস্ট এই যে ব্যাখ্যা দিলাম তার জাস্ট উল্টাটা লিখে দিবা, বলবা যে এখন 140 ডিগ্রি সেলসিয়াসে আমরা একটা জলীয় বাষ্প দেওয়া আছে, জলীয় বাষ্প এখন যদি আমি ঠান্ডা করি, এখানে গরম করলাম অথবা এখানে গলিত করলাম, তাপ দিলাম, গলন করার জন্য তাপ লাগবে, তো অবশ্যই তাপ লাগবে। এখন যদি একে আবার ঘনীভূত করি, তাহলে ঘনীভূত করার জন্য কি করতে হবে, ঠান্ডা করতে হবে। ঠান্ডা করলে এখন জলীয় বাষ্প কিসে পরিণত হবে, আগে হচ্ছে ঠান্ডা করতে করতে এর তাপমাত্রা পরিবর্তন হবে, তাপমাত্রা পরিবর্তন হয়, তারপর কি এখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হবে, পানি হবে, পানি গ্যাসেই থেকে যাবে, প্রথমে গ্যাসে থেকে যাবে, এরপর কি এটা হচ্ছে কি, তখন নামগুলো একটু চেঞ্জ করে দিবে আর কি, তোমাদের ইচ্ছা মতো নাম দিতে পারবে, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তো এখানে ডি বিন্দুটা কি, এখানে ডি বিন্দুটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, জাস্ট উল্টাটা। এবার আবার ঠান্ডা করতে থাকলাম, পানিকে আবার ঠান্ডা করতে থাকলাম, এরপর কি হবে, এখানে হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি, আর এটা কি বি বিন্দু। আর এই লাইনগুলো কিসের, লাইনগুলো হচ্ছে স্ফুটন রেখা, গলন রেখা। ওকে, এবার বি বিন্দুতে নিয়ে গেলাম, বি বিন্দুটা কিসের, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, জাস্ট উল্টাটা, এতক্ষণ যা পড়ালাম জাস্ট উল্টাটা। এরপর আবার আরও ঠান্ডা করতে থাকলাম, বললো যে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফের কি ঠান্ডাকরণের অথবা ঘনীভূতকরণের একটা লেখচিত্র ব্যাখ্যা করো। তো এটা ঠান্ডা করতে যদি থাকি তাহলে কি হবে, -40 ডিগ্রি সেলসিয়াসে বরফে পরিণত হবে। আবার মনে করাই দিচ্ছি, এটা জাস্ট তাপমাত্রা পরিবর্তন হবে আর এখানে অবস্থা পরিবর্তন হবে।
এখানে তাপমাত্রা পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন। আর এটাতে কি অবস্থার পরিবর্তন। ঠিক আছে, তখন এই নামগুলো একটু চেঞ্জ হবে আর কি। এটা জাস্ট আমি গলনের ক্ষেত্রে দেখালাম। তোমরা চাইলে এভাবে পয়েন্ট করে লিখে দিতে পারো। পয়েন্ট করে লিখলে হচ্ছে স্যার ম্যাডামরা আরও খুশি হয়। ওখানে যদি ব্যাখ্যা করতে বলো তোমরা ব্যাখ্যা করবে আর কি। তো এটা কি, এটা হচ্ছে যে এ বরফ গলনের ছিল, এটা হচ্ছে জলীয় বাষ্পের কি ঠান্ডাকরণের অথবা ঘনীভূতকরণের লেখচিত্র। সচরাচর এই লেখচিত্রটা কম আসে, গলনেরটাই আসে। সিকিউ আসলে এই গলন থেকেই আসে, বরফ গলনেরটাই আসে বেশিরভাগ। এবার লেখচিত্রের টার্মটা আশা করি তোমাদের ব্রেনে অথবা মাথায় ঢুকিয়ে দিতে পেরেছি। এবার আসে অন্য একটা কি টার্মে। এখানে কি কি লিখেছি, মোমের 3 অবস্থা, পাতন ও ঊর্ধ্বপাতন। পাতন ও ঊর্ধ্বপাতন এটা একটু বেশি ইম্পর্টেন্ট। কোথায় আছে পাতন ও ঊর্ধ্বপাতন, এটা একটু পরে আসি। আগে মোমের 3 অবস্থা। মোমের 3 অবস্থা এটা মানে এটা কি, মোমের 3 অবস্থা। মোম তো সবাই জানি, মোমবাতি। ধরো এটা একটা মোম, আর এগুলো হচ্ছে কি, এটা একটা মোমবাতি ধরো, আর এটা হচ্ছে কি তাপ মানে আগুন যেটা জ্বালাইলাম, আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে আলো। মোমের 3 অবস্থা মানে হচ্ছে এই মোম হচ্ছে ধরো তাপ দিলাম, এখানে তাপ জ্বালাইছি। মোমের 3 অবস্থা হচ্ছে এখানে কঠিন অবস্থা, তরল অবস্থা, বায়বীয় অবস্থা, তিনোটাই থাকবে। এখানে কঠিন, তরল, বায়বীয় তিনোটাই থাকবে। কঠিন, তরল, বায়বীয় তিনোটা অবস্থায় বিদ্যমান থাকবে। তিনোটা থাকবে। তো এখন ধরো এখানে তাপ দিলাম, কি দেখো তোমরা কিছুক্ষণ পর দেখো না মোমবাতিটা গলতে থাকতেছে। এখানে কি মোমগুলো গলে গলে নিচে পড়তেছে। তো এটা কি তরল অবস্থা। অবশ্যই যেহেতু গলে যাচ্ছে সেটা কি তরল অবস্থা না, কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে। তো এটা কি তরল অবস্থা। আমি জাস্ট পয়েন্টগুলো বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তরল অবস্থা, এটা আপাতত কঠিন অবস্থায় আছে। এবার তো আমরা যখন মোমবাতিটাকে জ্বালাবো তখন কি হবে, একটা গ্যাস উৎপন্ন হবে না? তোমরা হয়তো বা একটা গন্ধ ফিল করো যে মোমবাতি যখন জ্বালাবো তখন একটা গ্যাস উৎপন্ন হবে, সেটার নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কি হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এবার মোম জ্বালালে এটা কি আলোতে পরিণত হবে না, আলোক শক্তি উৎপন্ন হবে। সেখানে কি আলোক শক্তি উৎপন্ন হবে। আলোক শক্তি উৎপন্ন হবে। তো আমরা কি কি 3টা অবস্থা পাইলাম না, কঠিন অবস্থা, তরল অবস্থা, আবার কি গ্যাসীয় অবস্থা। এই দুইটা হচ্ছে না, এটা হচ্ছে আলোক অবস্থা, এটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। নাকি কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এখন মোমবাতি যখন মোমটা গলতে থাকবে তখন সেটা আবার কঠিন অবস্থায় পরিণত হয় না? কিছুক্ষণ পর দেখবা যদি মোমবাতিটা বন্ধ করে দাও অথবা ফুমেটা যদি অফ করে দাও তখন দেখবা যে তরল অবস্থাটা কিছুক্ষণ যদি থাকে সেটা আবার কঠিনে পরিণত হবে। তখন দেখো সেটা তরলটা আবার কি কঠিনে পরিণত হয়েছে। তো 3 অবস্থা পাই গেল, কঠিন, তরল, আলোক শক্তি, আর কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কীভাবে তৈরি হয়েছে জানো? মোম হচ্ছে কি একটা হাইড্রোকার্বন। বাতাসে আমরা যে অক্সিজেন গ্রহণ করি, বাতাসে অবশ্যই অক্সিজেন থাকে। এই অক্সিজেন মোমটা যখন গলতে থাকে তখন সেটা বাষ্পে যখন পরিণত হয় তখন হচ্ছে সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এবং কিছু তাপশক্তিও তৈরি করে। কারণ মোমবাতি জ্বালালে আমাদের দেখবা কাছে রাখলে সেটা একটু শরীরে গরম ফিল হবে।
এখানে তাপশক্তি উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড। আর সেটা এখন মোম হচ্ছে কি, মোম হচ্ছে একটা হাইড্রোকার্বন, মাথায় রাখবা এটা জাস্ট মাথায় রাখবা, হাইড্রোকার্বন। মোম হচ্ছে একটা হাইড্রোকার্বন, যেখানে হচ্ছে কার্বন আর কি থাকবে, হাইড্রোজেন থাকবে। এটা হচ্ছে কার্বনের সংকেত, এটা হচ্ছে হাইড্রোজেনের সংকেত। জাস্ট মাথায় রাখবা, এগুলো তো ইম্পর্টেন্ট কিছু না। জাস্ট মোমের 3 অবস্থাটা যদি, টার্মটা যদি বুঝতে পারো, তাহলে বাকি সব জিনিস অবশ্যই বুঝতে পারবো। হয়েছে। এখন আসি ঊর্ধ্বপাতন পাতন নিয়ে। এই চ্যাপ্টারের লাস্ট টপিক বলতে পারো এটা। এতক্ষণ যা পড়াইলাম আশা করি সবগুলো তোমাদের খাতায় নোট আকারে আছে। এবার আসি পাতন ও ঊর্ধ্বপাতন। এই পাতন ও ঊর্ধ্বপাতন নিয়ে মূলত সিকিউতে কতে আসে, বেশিরভাগ কতে জাস্ট সংজ্ঞাটা আসে। সংজ্ঞাটা যদি লিখে রাখি, পাতনের আগে আমাদের জানতে হবে বাষ্পীভবন কি অথবা ঘনীভবন কি। বাষ্পীভবন, বাষ্পীভবন হচ্ছে কোন তরল পদার্থকে যদি, আচ্ছা সংজ্ঞা মূলত তেমন আসে না বাষ্পীভবন, জাস্ট টার্মটা মনে রাখলে হয়েছে, তুমি নিজেই সংজ্ঞা বানাইতে পারবা। বাষ্পীভবন কি, বাষ্পে পরিণত না, বাষ্পে পরিণত হয়েছে। তাহলে আমরা কি তরলকে যদি বাষ্পে পরিণত করি, সেই প্রক্রিয়াটাকে কি বলবো, বাষ্পীভবন। সে প্রক্রিয়াটাকে কি বলবো, বাষ্পীভবন। জাস্ট এটা মনে রাখবা, বাষ্পীভবনে তেমন কিছু নাই। আর একটা উদাহরণ আছে এখানে, উদাহরণ হচ্ছে কোন একটা কাপে যদি চা রাখি, সেটা বাষ্পীভবন প্রক্রিয়ায় কি বাষ্পে পরিণত হয়ে যাবে। কিছু অংশ, সম্পূর্ণ অংশ যদি বাষ্পে পরিণত হয়, তাহলে তো কাপে চাই থাকবে না, তখন খাবা কি। তো চা হচ্ছে কিছু অংশ হচ্ছে বাষ্পে পরিণত হয়ে যায়, এই জন্য স্তরটা হালকা করে কমে যায়। কোনো কাপে যদি চা রাখি, ওকে, বাষ্পীভবনের টার্ম একটু কি। এবার আসি ঘনীভবন। ঘনীভবন মানে এটা কি, ঘন করানো, ঘন করা। তার মানে কি, একে কি তরলকে বরফে পরিণত অথবা কঠিন পদার্থে পরিণত করা, ঠিক আছে, ঘনীভবন। এর উদাহরণ তেমন কিছু নাই। অথবা বরফেরটা যদি খেয়াল রাখো, পানিকে যদি বরফে পরিণত করি, সেটাকে আমরা কি ঘনীভবন বলতে পারি। এবার আসো পাতন জিনিসটা কি। পাতন জিনিসটা বুঝতে গেলে এই দোনোটার টার্মের কি বেসিকটা লাগবে। এবার পাতন, পাতনের একটা সূত্র আকারে কিছু একটা মানে তোমাদের বইয়ে দেওয়া আছে। পাতন ইজিক্যাল টু হচ্ছে বাষ্পীভবন প্লাস কি ঘনীভবন। বাষ্পীভবন মানে কি, এই পাতন মানে কি, আগে বাষ্পীভূত হবে তারপর কি ঘনীভূত হবে। এটার এই প্রক্রিয়াটা হচ্ছে পাতন প্রক্রিয়া। এই পাতন থেকে তেমন প্রশ্ন আসে না, মূলত আসে ঊর্ধ্বপাতন থেকে। পাতন প্রক্রিয়াটা জাস্ট এই জিনিসটা মনে রাখলে হবে। এই মানেটা কি বলতেছে, প্রথম হচ্ছে বাষ্পীভূত হবে, এরপর কি ঘনীভূত হবে, সেটা কি আবার ঘনীভূত হয়ে যাবে। ঘনীভূত মানে কি, এখানে বললাম যে আমি কঠিন থেকে অথবা তরল থেকে কঠিন, তরল থেকে কঠিনে হতে পারে, অথবা বাষ্প থেকে তরলেও হতে পারে। তো এখন পাতনের যদি সংজ্ঞা লিখি, সংজ্ঞাটা কি হতে পারে, কোনো বস্তুকে যদি কোনো পদার্থ কোনো পদার্থকে যদি আমরা কোনো পদার্থ না লিখি, কোনো একটা কি লিখবো, বাষ্প লিখি, বাষ্পীয় পদার্থ লিখি, কোনো বাষ্পীয় পদার্থকে যদি না কি লিখতেছি আমি, কোনো তরল পদার্থকে যদি, হ্যাঁ ঠিক আছে, কোনো তরল পদার্থকে যদি বাষ্পীভবন প্রক্রিয়ায় বাষ্পীভূত করি এবং তা
যে যে আমরা তরল পদার্থটাকে যেটা বাষ্পীভূত করলাম সে বাষ্পীয় যে সেই বাষ্পীয় পদার্থটাকে যদি আবার ঘনীভূত করি অথবা ঘনীভবন প্রক্রিয়ায় যদি আমরা সেটাকে চালনা করি এবং তা পুনরায় ঘনীভবন কি করি, আচ্ছা ঘনীভবন প্রক্রিয়ায় তরলে পরিণত করি, তাকে কি বলবো? সেই প্রক্রিয়াটাকে কি বলবো? সেই প্রক্রিয়াকে পাতন বলবো। সে প্রক্রিয়াকে পাতন বলবো। এখন পাতনের যদি উদাহরণ দেখলে এই পানির উদাহরণটাই বলতে পারবা। ধরো পানিকে একবার বাষ্পীভূত করলাম, এরপর আবার ঘনীভূত করলাম, শেষ, একটুকুই। পাতনে তেমন একটা কিছু আসে না। এবার আসি ঊর্ধ্বপাতন, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই চ্যাপ্টারের এমসিকিউতে অনেকবার এর উদাহরণ আসে, এর সংজ্ঞা তো আসবেই। যদি অধ্যায় 2 থেকে আসে তাহলে কত একবার না একবার থাকবে ঊর্ধ্বপাতনের সংজ্ঞাটা। ঊর্ধ্বপাতন এখন জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। কি বুঝতে হবে? ঊর্ধ্বপাতনটা কি? ঊর্ধ্বপাতন হচ্ছে কোনো একটা যদি কঠিন পদার্থকে যদি তাপ দিই, আমরা কঠিন পদার্থকে তাপ দিলে কি হয়? তরলে পরিণত হবে। আমাদের কমন সেন্স তো এটাই যে কঠিন পদার্থকে যদি তাপ দিই সেটা অবশ্যই তরলে পরিণত হবে। কিন্তু কিছু কঠিন পদার্থ আছে যেগুলো তাপ দিলে ডাইরেক্ট বাষ্পে পরিণত হয়ে যাবে। সেই পদার্থকে আমরা কি বলবো? সে পদার্থকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলবো। কিন্তু যে প্রক্রিয়া হচ্ছে কঠিন পদার্থ বাষ্পে পরিণত হবে সেটাই কি বলবো? ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বলবো। তাহলে কি, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত না হয়ে, এই জিনিসটা এই কয়েকটা শব্দ লিখতে হবে। পরিণত না হয়ে কি হবে? সরাসরি বাষ্পে পরিণত হবে। সরাসরি বাষ্পে পরিণত হবে, তাই কি বলে? তাকে হচ্ছে সেই প্রক্রিয়াকে কি বলে? সেই প্রক্রিয়া হচ্ছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। ঊর্ধ্বপাতন, সে প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে, এটাই লিখতে পারবো। আর যে পদার্থের ক্ষেত্রে এগুলো হয় সে তাকে কি বলে? ঊর্ধ্বপাতিত পদার্থ। এবং সেই পদার্থকে কি বলে? সেই পদার্থকে বলে ঊর্ধ্বপাতিত পদার্থ। আর কিছু ঊর্ধ্বপাতিত পদার্থের এক্সাম্পল তোমাদের বইয়ে দেওয়া আছে, সেগুলো মাথায় রাখবা। কোন ঊর্ধ্বপাতিত পদার্থের যদি তোমাদের সংজ্ঞা আসে তখন কি করবা? ঊর্ধ্বপাতিত পদার্থের সংজ্ঞা আসলে তখন লিখবা যে পদার্থ হচ্ছে কঠিন থেকে তরলে পরিণত না হয়ে ডাইরেক্ট অথবা সরাসরি বাষ্পে পরিণত হয়, তখন তাকে কি বলবে? ঊর্ধ্বপাতিত পদার্থ বলবে। এখন কিছু ঊর্ধ্বপাতিত পদার্থের এক্সাম্পল তোমাদের বইয়ে দেওয়া আছে। সে এক্সাম্পলগুলো অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। আর সেখানের কি সংকেতগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। এখন ঊর্ধ্বপাতন যেমন নিশাদল এক্সাম্পল হিসেবে নিশাদল, যেমন কর্পূর, যেমন কি কঠিন কার্বন ডাইঅক্সাইড। কঠিন কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে তো তোমরা জানার কথা CO2, কঠিন কার্বন ডাইঅক্সাইড। এরপর কি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড,
মানে অ্যালুমিনিয়াম কি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড বলতে পারবা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এরপর কি অ্যালুমিনিয়াম, তোমাদের কেউ বাংলা ভাষাও লিখতে পারে অথবা সংকেত দিয়েও প্রশ্নে আসতে পারে এমসিকিউতে। এর সংকেত হচ্ছে এটা, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অথবা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সংকেত হচ্ছে AlCl3। এরপর আসবে কি আয়োডিন। আয়োডিন কি জিনিস সেটা বলো তো একটু। আয়োডিন হচ্ছে লবণের কঠিন কঠিন অবস্থা, লবণের যে কঠিন অবস্থা আছে তার হচ্ছে এই আয়োডিন। লবণ মিশ্রিত হয়ে গেলে সেটা কি হবে, লবণকে তুমি কখনো তরলে দেখবা না, আয়োডিনকে কখনো তরল দেখছো অথবা লবণকে তরল অবস্থায় কখনো দেখছো, তখন সেটা যদি তখন কখনো পানিতে দ্রবীভূত হয় তখন সেটা তরল হবে, কিন্তু আলাদাভাবে কখনো সেটা তরলে পরিণত হবে না। সেটা তুমি কি যদি আয়োডিনকে তাপ দাও সেটা ডাইরেক্ট বাষ্পে পরিণত হবে। এবার নিশাদলের সংকেতটা হচ্ছে NH4, NH4Cl না, NH4, হ্যাঁ NH4Cl, NH4Cl। এই সংকেতগুলো অসংখ্য অনেক বেশি বেশি ইম্পর্ট্যান্ট। কর্পূরের সংকেত, কর্পূরের সংকেত হচ্ছে C10H8O। সেটার নাম এখন আমার জানা নাই, বাট সংকেতটা একটু জেনে রাখবা। এবার আসি ন্যাপথলিন, মোস্ট ইম্পর্টেন্ট ন্যাপথলিন। ন্যাপথলিনটা লিখি নাই কেন, মাথায় আসে না এটা। ন্যাপথলিন এটা একটা উদ্বাদিত পদার্থ। এর সংকেত কি, এর সংকেত হচ্ছে C10H8। ঠিক আছে, ন্যাপথলিন একটু কি এই কয়েকটা জাস্ট এক্সাম্পল মনে রাখলেই হবে, জাস্ট এগুলো ইয়াতে আসবে, এমসিকিউতে আসবে। কোনটা বলতে কোনটা উদ্বাদিত পদার্থ তোমাদেরকে অপশানে দিয়ে দিবে, কোন একটা এ ধরে নিশাদল দিল, বাকি তিনটা একটা অজানা কোনো পদার্থ দিয়ে দিল অথবা যৌগ দিয়ে দিল, তখন তোমরা এটা সঠিক আনসার লিখবে। হ্যাঁ, এগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবো। ওকে, এখন আসি কিছু ঊর্ধ্বপাতন অথবা পাতনের এগুলার কিছু কি বলবো, ইংলিশ ওয়ার্ডগুলো একটু জেনে নিই। ঊর্ধ্বপাতনের যদি ইংলিশ দেখি, ঊর্ধ্বপাতন, আচ্ছা পুরোটাই মুছে দিই। তোমরা ট্রাই করবা কোনো একটা টপিক পড়ার সময় পাশে পাশে ইংলিশটাও লিখে রাখতে, কারণ এগুলো অনেক কাজে আসবে ভবিষ্যতে। প্রথম থেকে আসে একদম কণার গতিতত্ত্ব। আমরা প্রথম ক্লাসে অথবা সেকেন্ড ক্লাসে মূলত এই ঊর্ধ্বপাতন দিয়ে আমাদের আজকের এই অধ্যায় 2 এর টপিক শেষ। তো আমরা চলো আজকে কিছু হচ্ছে বিভিন্ন ইংলিশ ওয়ার্ডগুলো শিখে নিই। কণার গতিতত্ত্ব, একটা কণার গতিতত্ত্বটা আমি শিখছিলাম, কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব ইংলিশটা কি, কণা কি পার্টিকেলস না, কণার কি, কণার হচ্ছে ইংলিশ প্রতিশব্দ হচ্ছে কি পার্টিকেলস, আর গতি কি, গতি কি কাইনেটিক। তত্ত্ব হচ্ছে থিওরি, গতির ইংলিশটা হচ্ছে কাইনেটিক। আর তত্ত্ব মানে কি, তত্ত্ব হচ্ছে একটা থিওরি না। তো সেটাকে আমরা যদি গুছিয়ে লিখি তাহলে কি লিখতে পারি, আমরা যদি সেটা গুছিয়ে লিখি তাহলে কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস, কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস, কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস, পার্টিকেলস। এবার আসি ব্যাপন। কণার গতিতে ইংলিশটা জানলাম, ব্যাপন আসি না, এবার আগে একটু গলনাঙ্কের ইংলিশটা দেখি। আমি ইংলিশ পড়াচ্ছি কি জন্য, যাতে তোমাদের ইংলিশের প্র্যাকটিসটাও সাথে সাথে থাকে। গলন মানে কি, গলন মানে মেল্ট করানো। তোমরা যারা ইংলিশে একটু পারদর্শী আছো তারা অবশ্যই জানবো গলন মানে কি, কোনো কিছু গলিয়ে ফেলা কি, মেল্ট করানো, মেল্ট, MELT, মেল্ট।
তো গলনাঙ্ক মানে হচ্ছে একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হবে। এখন কোনো কঠিন পদার্থ যদি তরলে পরিণত হয় তাহলে সেটাকে আমরা লিখতে পারি কি মেল্টিং পয়েন্ট। দুটোটাই লিখে রাখি কেমন, স্ফুটনাঙ্কর একসাথে দেখা দিব। আচ্ছা আগে জিনিসগুলো লিখে রাখি, নিঃসরণ, ঊর্ধ্বপাতন। ইংলিশগুলা হয়তো তেমন আসবে না, তাও এক্সট্রা নলেজ থাকার জন্য, একটু তোমাদের ফ্রেন্ডদের সামনে ফ্লেক্স করার জন্য এগুলো একটু বলতে পারবা। ব্যাপন না বলে তোমরা ইংলিশ ওয়ার্ডগুলো বলতে পারবা। গলনাঙ্ক আসো, গলনাঙ্ক বললাম কি মেল্ট করা, তাহলে এর নাম কি দিতে পারবো, মেল্টিং। যেহেতু এটি একটা তাপমাত্রা, তাহলে একে কি লিখবো, মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট গলনাঙ্ক হচ্ছে একটা মেল্টিং পয়েন্ট। ধরো বরফের মেল্টিং পয়েন্ট কি, বরফের মেল্টিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। বা স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক যদি আসি, স্ফুটনাঙ্ক মানে কি বাষ্পীভূত করা, তাহলে সেটা কি হবে, বয়েলিং। বাষ্পীভূত কি, কোনো একটা পানিকে যদি বাষ্পে পরিণত করতে চাই তাকে বয়েল করতে হবে না, তাপ দিতে হবে, তাহলে সেটা কি বয়েলিং হবে, বয়েল হবে। তোমরা এগুলো হয়তো বা মুখের ত্রুটি মানে এমনিতে বলে ফেলো যে বয়েল করো, কোনো একটু কিছু বয়েল করো, তাহলে সেটা কি হবে, স্ফুটন, বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট, পয়েন্টটা লিখলাম নাকি। এবার ব্যাপন, নিঃসরণ, এগুলোর নামগুলো একটু জটিল, নামগুলো জটিল। ব্যাপন নিঃসরণ, ব্যাপনের ইংলিশ ওয়ার্ডটা কি, ব্যাপনের ইংলিশ ওয়ার্ড হচ্ছে যে একটু মাথার উপর দিয়ে যেতে পারে, ডিফিউশন। এটা এক্সট্রা নলেজ থাকার জন্য লিখতেছে, এগুলো পরীক্ষায় আসবেও না। আর নিঃসরণে কি, এফিউশন মনে রাখতে পারবো, জাস্ট এই মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট এগুলো মনে রাখতে পারবো। এবার ঊর্ধ্বপাতন। আচ্ছা আমি তো আরেকটা লিখি নাই, পাতন। ঊর্ধ্বপাতনে হচ্ছে সাবলিমেশন। তোমরা জাস্ট এগুলা খাতায় নোট করে রাখলে হবে, এগুলো শেখার দরকার নাই। সাবলিমেশন। এরপর পাতন হচ্ছে ডিস্টিলেশন। তো জিনিসগুলো একটু খেয়াল রাখবা, ইংলিশগুলো পাশাপাশি মনে রাখবা, অথবা পড়ে দেখবা, জাস্ট চোখ বুলালেই হবে, মনে থাকবে ইজিলি। সচরাচর বাংলা ওয়ার্ডগুলো তেমন মনে থাকে না, ইংলিশগুলো বেশি মনে থাকে। আমার ক্ষেত্রে এটা হইতো, আমি পাশে যদি ইংলিশ কোনো ওয়ার্ড দেখি সেটা আমি জাস্ট রিডিং হিসেবে পড়ে নিতাম, পরে দিয়ে এগুলো মাথায় আসতো। এখন যদি তুমি খাতায় যদি ইংলিশ ওয়ার্ডটা পাশে দিয়ে ব্র্যাকেটে লিখে রাখো, তাহলে তোমাদের টিচারের চোখে সেটা পড়বে, মার্কস দিতেও তো টিচারের সুবিধা হবে। অথবা তুমি যদি কালারিং পেন দিয়ে সেটা, কালারিং পেন মানে নীল লাল এগুলো না, মানে লাল বিভিন্ন কালার না, জাস্ট নীল পেন দিয়ে ধরো কণার গতিতত্ত্ব এক্সপ্লেন করতে বললো, কণার গতিতত্ত্বের পাশে এই জিনিসটা লিখে দিবা, ব্র্যাকেটে কি কণার গতিতত্ত্বের পাশে কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস লিখে রাখবা। দেখবা টিচার যদি 1 দেওয়ার কথা তোমাকে 2 দিবে, 2 দেওয়ার কথা 3 দিবে, কারণ ইংলিশগুলো মানুষের চোখে বেশি পড়ে। অন্যরা হয়তো জাস্ট বাংলা ব্যাখ্যা লিখতে পারে, সবাই একই রকম লিখবে, কিন্তু যদি তুমি একটু ইউনিক কিছু করতে চাও ইংলিশ দিয়ে দিবা, সাথে পয়েন্ট আকারে জিনিসগুলো লিখবা, এভাবে তীর চিহ্ন অথবা যে কোনোভাবে তুমি পয়েন্ট আকারে জিনিসগুলো লিখতে পারবে, তখন সেটা চোখে ভালো পড়বে। তো বলতে পারো আজকে এই অধ্যায় 2 এর টপিক সব শেষ। আজকে কি পড়ালাম, তাহলে প্রথম ক্লাস থেকে যদি সামারি করি, কি পড়াইছি, ব্যাপন পড়াইলাম, পদার্থের 3 অবস্থা পড়াইছি, এরপর কণার গতিতত্ত্ব, তারপর লেখচিত্র, ব্যাপন হারের একটা কি পরীক্ষণ পড়াইলাম, পরীক্ষণের পর কি মোমের 3 অবস্থা, ব্যাপন, নিঃসরণ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, গলন, স্ফুটন, এগুলো হচ্ছে যে সংজ্ঞা আকারে যাওয়ার জন্য বেশি ইম্পর্টেন্ট আর কি। আর সিকিউর জন্য এখন যদি বলি কোন বিষয় ইম্পর্টেন্ট, অধ্যায় 2 থেকে তেমন কিছু প্রশ্ন আসে না, সিকিউতে আসে ওই ব্যাপন হারের পরীক্ষাটা, আর কি লেখচিত্র বেশি, কি লেখচিত্র আসে, গলনের লেখচিত্রটা বেশি আসে।
আর এবার যদি এমসিকিউর কথা বলে, এমসিকিউতে হচ্ছে ব্যাপন নিয়ে বেশি আসবে, কোন পদার্থ ব্যবহৃত বেশি হচ্ছে, কোনটা তাড়াতাড়ি ব্যবহৃত হচ্ছে, কোনটা আণবিক ভর বেশি, এগুলো আণবিক ভরের কনসেপ্টটা তো অধ্যায় 3 অথবা 4-এ তোমরা জানবা। আপাতত আণবিক ভরের কনসেপ্টটা মাথায় রাখার দরকার নেই। এই জন্য বলতেছি অধ্যায় 2 পড়ার সাথে সাথে অধ্যায় 3-এ যাবা, যাতে আণবিক ভরটা তোমরা আইডেন্টিফাই করতে পারো ঠিকভাবে। আর হ্যাঁ, পর্যায় সারণীটা একটু চোখ বুলাবা। এখন তোমাদের হাতে তো বই আসছে মনে হয়, নতুন বই, তাহলে নতুন বই দেখবা, পর্যায় সারণীটা বোঝার চেষ্টা করবা। হয়তো তোমরা এখনো 9-এ যারা আছো তারা হয়তো জানো না এগুলো কী লেখা আছে। প্রথমে আমরা দেখে একটু অবাক হয়েছিলাম, এগুলো এত বড় চার্ট, এটা মুখস্থ করতে হবে। কিন্তু যখন 2 বছর গেল, 1 বছর গেল, ইজিলি মুখস্থ হয়ে গেছে। তো টপিকগুলো হয়তো আশা করি তোমাদের বোধগম্য হলো। আর তোমরা সবাই আশা করি খাতায় সব কিছু নোট ডাউন করে রাখছো। আর হ্যাঁ, নোটগুলা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে ভুলবা না কেউ। সবাই সুন্দর করে নোট করে রাখবা জিনিসগুলো। পাশে লাস্টে যেগুলো ইংলিশ দেখালাম সেগুলোও ওই টপিকে গিয়ে লিখে রাখবা। আজকে যে নিঃসরণের লাস্টে যে উদাহরণ দেখাইছি সিএনজি এলপিজি, সেটা নিঃসরণে গিয়ে নোট ডাউন করে রাখবা। ওকে, তো অধ্যায় 2-এর আজকেরই শেষ ক্লাস ছিল। তোমরা আশা করি সবাই ভালো থাকবা। তো আজকে রমজান মাস চলতেছে, সবাই নামাজ কালামে সবাই মনোযোগ দিবা। এখনও সবার স্কুল কলেজ বন্ধ, তাই প্রচুর টাইম পাওয়া পড়ালেখা। বুঝতেছি হয়তো পড়ালেখা এই রমজান মাসে হয়তো একটু টাফ হবে পড়তে, তাও চেষ্টা করবা যতটুকু পড়ার। আর তারাবি নামাজ পড়বা, রোজা রাখবা, নামাজ কালাম করবা, ইবাদত বন্দি করবা। এখন তো অধ্যায় চ্যাপ্টার 2 শেষ। এখন তোমরা কমেন্টে জানাবা হচ্ছে যে এর নেক্সট অধ্যায় কী লাগবে তোমাদের, আমরা ওইটা নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো আজকের জন্য এটুকুই। আসসালামু আলাইকুম।